এই ভিডিওতে আজ আমরা পড়ব বৈদ্যুতিক যন্ত্রের রেটিং এবং তার তাৎপর্য। রেটিং কি? রেটিং হলো বাতির গায়ে বা কোনো যন্ত্রপাতির গায়ে, বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে কত ভোল্টে কাজ করে এবং সে কত ওয়াট তার ক্ষমতা, এগুলো যে লেখা থাকে সেটাকে আমরা রেটিং বলি। যেমন এই বাল্বটির রেটিং হলো এই যে 220 থেকে 40 ভোল্ট আর 23 ওয়াট। এটাকে আমরা একটা হাইফেন দিয়ে এভাবে লিখি, রেটিং হলো কোনো যন্ত্রের গায়ে 220 ভোল্ট 110 ওয়াট লেখা আছে, সেটাকেই আমরা রেটিং বলি। তাহলে রেটিংটা কি? রেটিং আর কিছুই নয়, বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে ভোল্টেজ এবং ওয়াটেজের মান লেখা থাকে, মানে ক্ষমতার মান লেখা থাকে, তাকেই আমরা রেটিং বলি। তো রেটিং থেকে কোনো বাতির গায়ে যেগুলো লেখা থাকে সেগুলো দিয়ে আমরা কি কি বুঝতে পারবো? অনেক কিছুই বুঝতে পারবো। কারণ যদি রেটিং না লেখা থাকে তাহলে তো আমরা তখন ওটা সম্বন্ধে কিছুই জানতে পারবো না। ভেবে দেখো, একটা যদি বাল্ব দোকান থেকে নিয়ে আসি, তার গায়ে না কোম্পানির নাম আছে, না কত ওয়াট, না কত ভোল্টে কাজ করবে, কিছুই লেখা নেই। একটা জামা রয়েছে, কিনতে গেলাম, তার গায়ে দামও লেখা নেই বা অন্য কিছুও লেখা নেই, কটনের তৈরি না সিনথেটিকের তৈরি না, কোনো কিছু লেখা নেই। তাহলে এই যে লেখা থাকছে, এই লেখাটার কিন্তু গুরুত্ব অনেক। তাহলে আমরা যদি ফিলামেন্ট বাল্বগুলো দেখি, ওটাতে আরো ভালো বোঝা যায়। তবে যে কোনো যন্ত্রপাতিতেই বোঝা যায়, ফ্যানেও আমরা দেখতে পারবো, রেফ্রিজারেটর বা অন্যান্য মেশিন, কোনোটা যন্ত্রের গায়ে লেখা থাকে, ফ্যানের যেমন বডির মধ্যেও লেখা থাকে, আবার অনেক যন্ত্রের প্যাকেটের বাইরেও লেখা থাকে। তবে প্যাকেটের বাইরে এবং যন্ত্রের গায়ে দু জায়গাতেই লিখে থাকতে দেখা যায়। এবার দেখো, এই ধরনের বাল্বকে আমরা বলি ভাস্বর বাতি বা ফিলামেন্ট বাল্ব। এই যে এটা হলো ফিলামেন্ট, প্রত্যেকে জানি আমরা। এবং এই বাল্বগুলো যদি তোমরা দেখো, এখন একটু কম পাওয়া যায়, অনেকের বাড়িতে নেই বললেই চলে। তাহলে সেই বাল্বগুলো দেখলে আমরা দেখতে পাবো ঠিক এই জায়গাটায় একটা গোল করে সিল ছাপ মারা আছে। সেখানে কোম্পানির নাম লেখা আছে, কত ভোল্টে কাজ করে, কত ওয়াটের বাতি এটা, এরকম এখানে যেমন লেখা আছে, অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রেও বিভিন্ন জায়গাতে লেখা থাকে। যেমন এই বাতিগুলোতে লেখা থাকে 240 ভোল্ট 60 ওয়াট। এই যে 240 ভি 60 ওয়াট, এখানে ঘুরিয়ে গোল করে লেখা থাকবে। তাহলে এই বিষয় থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো? মানে কোম্পানি যে এটা লিখে দিল, এটা থেকে আমরা কি জানতে পারবো? সহজ কথায় এটা জানতে পারছি, একদম সামনে থেকে যেটা, এটাকেই যদি আমরা বাক্যে ব্যবহার করি, এটা হলো ক্ষমতার একক, এটা ভোল্টেজের একক বা বিভব প্রভেদের একক। আমরা কি বলবো? এই বাতিটিকে 240 ভোল্ট বিভব প্রভেদের লাইনে যুক্ত করতে হবে, বা যুক্ত করলে বাতিটি 60 ওয়াট হারে তড়িৎ শক্তি ব্যয় করবে। আমি ওয়াট হারে বলেছি কিন্তু। আর যদি আমরা জুলে বলি তাহলে কি বলবো? প্রতি সেকেন্ডে 60 জুল মানে 60 জুল হারে তড়িৎ শক্তি ব্যয় করবে, এবং সেই সময় বাতিটি সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। কি বলা হলো আরেকবার? তাহলে কোনো বাতির গায়ে এটা লেখা আছে 240 ভোল্ট 60 ওয়াট। এটা দেখেই আমরা কি বুঝতে পারবো? প্রথমেই আমাদের যেটা বুঝতে পারছি সেটা, এটা দেখে আমরা বুঝতে পারবো বাতিটিকে 240 ভোল্ট লাইনে যুক্ত করলে সেটি সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে, এবং কি সেটা প্রতি সেকেন্ডে 60 জুল হারে তড়িৎ শক্তি খরচ করবে। এটা আমরা প্রথম বুঝতে পারছি এটুকু দেখে। এখানে একটি কথা, হ্যাঁ 240 ভোল্টের লাইনে যুক্ত করলে সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে, কিন্তু যদি আমি কম ভোল্টেজের লাইনে যুক্ত করি তাহলে কি হবে? তাহলে কি জ্বলবে না? না, জ্বলবে। উত্তরটা হলো হ্যাঁ, জ্বলবে, কিন্তু তখন সেটার উজ্জ্বলতা সর্বাধিক হবে না, সর্বোচ্চ উজ্জ্বলতা হবে না। 200 ভোল্ট লাইনেও যুক্ত করলেও এটা জ্বলবে, সর্বোচ্চ হবে না, মানে খানিকটা কম হবে। তার মানে সেই সময়তে সে শক্তি ব্যয়ের হারটা এটা কিন্তু আর থাকছে না, প্রতি সেকেন্ডে 60 জুল থাকছে না, সেটা কিন্তু তখন কমে এলো। যদি 100 ভোল্টে ইউজ করি তাহলেও দেখা যাবে তখনও জ্বলছে, কিন্তু আরো আলো কমে গেছে। দেখা গেল 50 ভোল্টে যখন ইউজ করছি তখন আরো কমেছে, এবং 25 ভোল্টে যখন ইউজ করছি, যেটা আমরা অনেক সময় বলে থাকি লাইন সিরিজ লাইন হয়ে গেছে। সিরিজ লাইন অনেক সময় আমরা বলে থাকি, তোমরা শুনে থাকবে কথাটা। সেক্ষেত্রে অর্থাৎ কোনো কারণে এই তড়িৎ যন্ত্রগুলো সমান্তরাল সমবায়ের বদলে শ্রেণী সমবায়ে যুক্ত হয়ে পড়েছে।
তখন রোধের মান বেড়ে গেছে, প্রবাহ মাত্রা অনেক কমে গেছে, তাই তখন সেক্ষেত্রে সিরিজ লাইন হয়ে যায়। তাহলে এবার সেক্ষেত্রে দেখতে পাই আমরা এই বাতিটা হয়তো হালকা লাল হয়ে খালি রয়েছে, কিন্তু আলো বেরোচ্ছে না। তার মানে এই সময়তে তাতে তাপ উৎপন্নের হার অনেক কম হয়েছে। তাপ উৎপন্নের হারের সূত্র এইচ সমানুপাতি আই স্কয়ার আর টি, এটা তো তাপ উৎপন্ন তাপের সমানুপাতি আই স্কয়ার আর টি। এখন যদি হার বলি তারপরে ডিভাইডেড বাই টি হবে। তো যাই হোক, আই এর মানটা যদি কমে যায় তাহলে পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা খুব হালকা আলো দিয়ে জ্বলবে। এটা যদি আমরা এলইডি বাল্বের সঙ্গে তুলনা করি তাহলে এলইডি বাল্বের ক্ষেত্রেও তার গায়ে লেখাই থাকে অনেক সময় এত ভোল্ট এত ওয়াট। যেমন এটাতে লেখা ছিল, এটা তোমাদের এর আগেই দেখিয়েছি, যে 220 ভোল্ট 220 থেকে 240 ভোল্ট, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যে কোনো মাত্রার বিভব প্রভেদের দু প্রান্তে প্রয়োগ করলে এটা কিন্তু ঠিকঠাক কাজ করবে এবং সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। যদি এর বেশি দেওয়া হয় তাহলে কি হবে? শুধু এলইডিতেই নয়, এগুলোতেও, এই বাল্বগুলোতেও, মানে ভাস্বর বাতিতেও যদি বেশি দেওয়া হয় কি হবে? তাহলে বেশি দিলে কি হবে? বাল্বটা নষ্ট হয়ে যাবে। আমরা স্পষ্টতই বুঝতে পারছি নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে তার একটু বাদে আমরা আসছি আলোচনায়। আচ্ছা, এখানে যদি প্রথমেই পেলাম যে 220 থেকে 40 ভোল্টে এটা সর্বোচ্চ আলো দেয়, যদি কমাই স্পষ্টত কম আলো দেবে। কিন্তু এলইডি বাল্বগুলোর ক্ষেত্রে বা সিএফএল বাতির ক্ষেত্রে বা টিভির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে একটা নির্দিষ্ট ভোল্টেজের কম হয়ে গেলে সেটা একেবারেই আর জ্বলে ওঠে না বা আলো দেয় না। এর কারণ হলো এর ভেতরে যে এলইডি গুলো রয়েছে, এই যে এর ভেতরে যে এলইডি, এই যে এগুলোই তো জ্বলে, এই যে এলইডি গুলো রয়েছে, সেই এলইডির দুই প্রান্তে, এটা সার্কিট করা আছে ভেতর থেকে, এলইডির দুই প্রান্তে একটা নির্দিষ্ট প্রবাহ মাত্রার থেকে কম প্রবাহ মাত্রা গেলে বা ভোল্টেজের মানটা যদি কম থাকে তাহলে সেগুলো আর সক্রিয় হয়ে ওঠে না, তখন সেখান থেকে আর আলো বেরোয় না। সুতরাং আলো বের হতে হলে তাহলে একটা নির্দিষ্ট ভোল্টেজেই তাকে কাজ করাতে হবে। তাই দেখা গেছে হয়তো 50 ভোল্ট বা তার কম যদি হয়ে যায় তাহলে সেটা জ্বলেই উঠছে না। তবে এগুলো বাতির সুবিধা হলো এটা ভোল্টেজের অনেকটা রেঞ্জে কিন্তু কাজ করে। মানে 220 থেকে 200 ভোল্টে তো ভালো আলো দিচ্ছেই, উপরন্তু 50 ভোল্টেও এই বাতিটা জ্বলছে, অর্থাৎ অনেকটাই ভালো এই যন্ত্র। সেজন্য বর্তমানে এই যন্ত্রগুলো আমরা মানুষেরা বেশি ব্যবহার করি। এইবার আসছি, এই যে রেটিংটা এই বাতিটার গায়ের উপরে লেখা ছিল, এই রেটিংটা 240 ভোল্ট 60 ওয়াট, এটা থেকে আমরা আর কি কি জানতে পারবো, কি কি জানা যায়? এটা থেকে আমরা জানতে পারি ওই বাতির রোধ কত। এই বাতির শুধু এই জিনিসটাই নির্দিষ্ট, এই যে ইলেকট্রিক বাল্বটা যে বানানো হয়েছে ওই বাতির দু প্রান্তে বিভব প্রভেদের মান আমরা চেঞ্জ করতে পারি, প্রবাহ মাত্রার মান বদলে যেতে পারে, কিন্তু যেটা বদলে যায় না সেটা হলো এই ফিলামেন্টের রোধের মান। তবে হ্যাঁ, একটু বদলাই, এটা আমরা বলবো সেটা কিভাবে বদলায়। কারণ আমরা জানি উষ্ণতা বৃদ্ধিতে ধাতব তারের রোধ, ধাতব পরিবাহীর রোধ বেড়ে যায়। তাই সেক্ষেত্রে যখন বাল্বটা জ্বলতে শুরু করলো তখন উষ্ণতা বৃদ্ধি ঘটে, এবং উষ্ণতা বৃদ্ধি করলে এটা রোধ একটু বেড়ে যায়। তাই তোমরা একটু খেয়াল করে দেখবে এগুলোর ক্ষেত্রেও, ভাস্বর বাতির ক্ষেত্রেও এবং সিএফএল ল্যাম্পের ক্ষেত্রেও, সিএফএল কোনগুলো, যেগুলো বাড়ি ঘরে সেই পেঁচানো এরকম যে বাল্বগুলো আগেকার দিনে যেগুলো পাওয়া যেত, এখন পাওয়া যায় খুব কম পাওয়া যাচ্ছে এগুলো, এই ধরনের বাতিগুলো সিএফএল, বা এগুলো এরকমও মডেল থাকতো অনেক সময়, এরকম পেঁচানো হোল্ডার এরকম। তাহলে এই বাতিগুলোর ক্ষেত্রে তো স্পষ্ট দেখা যায় যে যখন সুইচ অন করলে তখন যতটা আলো দিচ্ছে তার ঠিক 2-3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আলোর পরিমাণ আরো ধীরে ধীরে বাড়ছে এবং বেড়ে গেল। এগুলোর ক্ষেত্রেও দেখা যায়, অতটা বোঝা যায় না কিন্তু বোঝা যায় ভালো করে লক্ষ্য করলে। এলইডির ক্ষেত্রেও খুব সামান্য বোঝা যায়, কারণ রোধের মান বেড়ে যাচ্ছে, রোধের মান বেড়ে গেলে উৎপন্ন তাপের মান তখন বেড়ে যায়। তাহলে এটার কি নির্দিষ্ট? এই বাতির যে ফিলামেন্ট আছে তার রোধ কোম্পানি নির্দিষ্ট বানিয়েছে। সেই রোধের সূত্র কি? এখন আমাদের এগুলো দিয়ে সূত্র বানাতে হবে। আর কি, এই যে এটা ভি এবং ডাব্লিউ তো না, ডাব্লিউ তো একক, তাহলে এই রাশিটা হলো পি, তাহলে পি দিয়ে করতে হবে, ভি দিয়ে করতে হবে আর আর দিয়ে করতে হবে। আমরা আজকে প্রথমেই জেনেছিলাম কোনটা, যে পি ইকুয়ালস টু ভিআই, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়ালস টু
আই স্কোয়ার আর। খেয়াল করে দেখো, আমরা বলতে চাইছি এই কটা জিনিস দিয়ে, ভি, আর এবং পি। তাহলে এই তিনটের জিনিস দিয়ে ব্যবহার হবে, এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? পি, ভি এবং আর। নিশ্চিত রূপে বোঝা যাচ্ছে যে এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে এখানে। সুতরাং আমরা এখান থেকে এই রোধের মানটা বের করতে পারবো। বের করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, মানে আমরা পাচ্ছি পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। অতএব আমরা আর ইকুয়ালস টু কি পাবো? আর ইকুয়ালস টু পাচ্ছি ভি স্কোয়ার বাই পি। তাহলে এখানে আমরা মান কত পাবো? ভি স্কোয়ার বাই পি। ভি এর মানটা 240 ইন্টু 240, এই যে কোনটা, এই যে এটা 240 ইন্টু 240 ডিভাইডেড বাই পেলাম হলো পি এর মান, পি মানে পাওয়ার। তাহলে এটা পাওয়ার দেওয়া আছে কত? 60, তাহলে এখানে 60। এবার কাটাকাটি যদি আমরা করি, এখানে কাটলে এখানে 4 এলো, 4 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি? 960 এত ওহম। অর্থাৎ এই ধরনের একটা বাতির রোধ 960 ওহম থাকছে, এবং থাকেও তাই। আমরা দেখেছি এই টাইপেরই মান থাকে। তাহলে 960 ওহম যেটা আছে এটা কিন্তু ফিক্স। এই বাল্বটার জন্য ফিলামেন্টের রোধ কখনোই পরিবর্তন হবে না। যে বিষয়টা অপরিবর্তিত সেটা হলো এটা 960 ওহম। এবার এর দুই প্রান্তে আমরা বিভব প্রভেদের মান চেঞ্জ করতে পারবো। দুই প্রান্তে বিভব প্রভেদের মান চেঞ্জ করলে পরে বাতির ক্ষমতা পাল্টে যাবে। এখন বিভব প্রভেদ যদি আমরা 240 ভোল্ট রাখি, তাহলে তার ক্ষমতা 60 ওয়াট বেরোবে আমরা ক্যালকুলেশন করলে। এখান থেকেই তো এটা পেলাম, তাহলে এখানে নিশ্চয়ই বেরোবে। মানে এখানে যদি আমরা 960 লিখি, আর এখানে যদি আমরা 240 লিখি, ইন্টু 240 লিখি, তাহলে আমরা কত পাবো? নিশ্চিত রূপে আমরা 60 পাবো। তার মানে সেই সময়তে বাতিটাকে আমরা 240 ভোল্ট লাইনে যদি ব্যবহার করি, কারণ তার রোধের মানটা নির্দিষ্ট, তাহলে আমরা ব্যবহার করলে সেই বাতির ক্ষমতা হচ্ছে 60 ওয়াট। কিন্তু যদি আমরা এই বাতিটাকে এবার 240 ভোল্টের বদলে, তার গায়ে তো লেখা আছে এটা, তার বদলে যদি আমরা 200 ভোল্ট লাইনে ইউজ করি, তখন এবার আমরা এটার বদলে আমরা কি লিখবো? আমরা 240-এর বদলে তখন আমরা লিখবো এটা 200 লিখবো। তাহলে 200 ইন্টু 200, 240-এর বদলে এবার 200 লিখছি। সুতরাং এটা তো আর 60 ওয়াট পাবো না, এটার মানটা কি হবে? তখন কম হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা যে রেটিং লেখা আছে সেই রেটিংয়ে জ্বলালেই শুধুমাত্র এটা 60 ওয়াট ক্ষমতা পাচ্ছি, কিন্তু তার থেকে কম ভোল্টেজে জ্বলালে তখন আর 60 ওয়াট হচ্ছে না, ওয়াটটা কমে যাচ্ছে, তাই আমরা কম আলো পাবো। এভাবেই আমরা বুঝতে পারি। তার মানে তার যে বিষয়টা যেটা ফিক্স রয়েছে সেটা কিন্তু 960 ওহম, এইটা কিন্তু তার স্থির রাশি। এবার আরেকটা বিষয়, যে এত ভোল্ট এত ওয়াট লেখা আছে, এখান থেকে আর কি জানতে পারবো? আর জানতে পারবো এই বাতিটার মধ্যে দিয়ে কতটা সর্বাধিক প্রবাহ মাত্রা যেতে পারে। খেয়াল রাখো, কতটা প্রবাহ মাত্রা সর্বাধিক যেতে পারে, সর্বনিম্ন না কিন্তু, বা অল্প না কিন্তু, মানে মিডিয়াম নয় কিন্তু, বললাম সর্বাধিক। তাহলে আমরা বের করতে চাইছি আই এর মান, রয়েছে ভি, রয়েছে পি, মানে ডাব্লিউ মানেই তো এটা পি, আর ভি। তাহলে আমরা আই এর মান বের করতে চাইছি। তাহলে এখান থেকে আমরা আই বের করব, কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এই দেখো, পি আছে, ভি আছে, আই আছে। তাহলে নিশ্চিত রূপে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? পি ইকুয়ালস টু, আমরা জানি পি ইকুয়ালস টু ভি আই। তাহলে এখান থেকে আই ইকুয়ালস টু পি বাই ভি, অর্থাৎ পি এর মান 60 ডিভাইডেড বাই ভি এর মান কত? ভি এর মান হলো 240। কাটাকাটি করলে 1/4 অ্যাম্পিয়ার, মানে হলো 0.25 অ্যাম্পিয়ার। তাহলে এই যে 0.25 অ্যাম্পিয়ার তড়িৎ এই বাল্বের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি এটা কিন্তু যেতে পারে। এর বেশি গেলে পরে এই বাল্বটা নষ্ট হয়ে যাবে। তাহলে এর বেশি যাবেটা কখন? এর বেশি যদি আমরা বেশি ভোল্টেজে লাগিয়ে দিই, তাহলে বেশি ভোল্টেজে যদি আমরা এটাকে লাগাই, তাহলে পরেই আমরা দেখতে পারবো যে দেখো এখানটায়, দেখো এখানে আমরা এই যে যেটা 0.25 অ্যাম্পিয়ার পেলাম, এটা কিন্তু সর্বোচ্চ প্রবাহ মাত্রা এই বাতিটার মধ্যে দিয়ে যেতে পারে। এবার যদি আমরা এটাকে 240 ভোল্টেই লাগাই, তাহলে প্রবাহ মাত্রা কত যাবে এটা আমরা বের করব। তাহলে ভোল্টের মান আমরা কত করলাম?
240 ভোল্ট। আর কি আছে, আর এর মান, এই বাতির আর নির্দিষ্ট, সেটা আমরা একটু আগে বের করলাম, সেটা কত, 960 ওহম। তাহলে আমরা এর মধ্যে দিয়ে, অর্থাৎ এর দুই প্রান্তে যদি আমরা ব্যাটারি দিয়ে, এখানে এর দুই প্রান্তে ব্যাটারি দিয়ে যদি আমরা 240 ভোল্ট দিই, এসি বা ডিসি কারেন্ট দেওয়া যেতে পারে, 240 ভোল্ট যদি দিই, তাহলে কত তড়িৎ প্রবাহ এটার মধ্যে দিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা করব I ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু আর আই। সুতরাং কি পাবো, I ইকুয়ালস টু ভি বাই আর। ভি এর মান 240 ডিভাইডেড বাই 960। এবার আই এর মান কত হচ্ছে, তাহলে আই এর মান হচ্ছে কাটাকাটি গেলে 1/4 ইকুয়ালস টু 0.25 অ্যাম্পিয়ার। অর্থাৎ এটা প্রবাহ গেলে তখন প্রবাহ যাচ্ছে এবং সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলছে। কিন্তু যদি আমরা এই ভি এর মানটা বাড়িয়ে নিই এটা, তাহলে এখানে যদি আমরা এটার বদলে 300 করে নিই, তাহলে খেয়াল করে দেখো সেটা তখন আর 1/4 হবে না, তখন এই মানটা কি হবে, এই মানটা 0.25 এর থেকে বেশি হয়ে যাবে। অর্থাৎ এই বাতিটা কিন্তু 0.25 সর্বোচ্চ প্রবাহ যেতে পারে এভাবে তৈরি ছিল, তার থেকে বেশি প্রবাহ যাচ্ছে, তাহলে নিশ্চিত রূপে কি হবে, এই বাতিটা তাহলে তখন নষ্ট হয়ে যাবে। তাই এটা লেখার অর্থ আমরা কি কি বুঝতে পারলাম যে 240 ভোল্ট লাইনে বাতিটি কাজ করবে এবং সেই সময়তে সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে, আর সেই সময়তে প্রতি সেকেন্ডে 60 জুল হারে তড়িৎ শক্তি খরচ করবে, প্রতি সেকেন্ডে 60 জুল হারে তড়িৎ শক্তি ব্যয় করবে বা খরচ করবে, একই হলো। আর কি জানতে পারি, আর জানতে পারি এই বাতির রোধ কত, এটা এইটুকু লেখা থেকেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি তার রোধ কত। আর কি জানতে পারি, এই বাতির মধ্যে দিয়ে সর্বাধিক প্রবাহ মাত্রা কত যেতে পারে, সেটা হলো সর্বাধিক এটা। ঠিক সেরকম আমরা একটা এসি মেশিনেরও কিন্তু করতে পারবো, একটা গিজারেরও করতে পারবো। একটা গিজারের এরকম থাকে 2000 ওয়াট, এত ভোল্ট, হয়তো 240 ভোল্ট 2000 ওয়াট, 240 ভোল্ট 2000 ওয়াট। তাহলে এখান থেকেও এটারও রোধ কত আমরা সহজেই বের করতে পারবো, আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি করে। তাহলে 240 ইন্টু 240 ইন্টু 240 ডিভাইডেড বাই তখন 2000 হবে। আমরা স্পষ্টতই দেখতে পারবো এটার যেহেতু ক্ষমতা বেশি, সেজন্য তার রোধের মান অনেকটাই কম। আমরা জানি যার রোধ বা বাধা বেশি হবে তার ক্ষমতা কম হবে। কেউ একটা কাজ করতে চাইছে, কোনো একটা মানুষ কোনো কিছু কাজ করতে চাইছে, কিন্তু তার জ্বর হয়েছে বা তার ভেতরে ভূত ঢুকেছে বা কোনো কিছু হয়েছে, তার ভেতরে তাকে বাধা দিচ্ছে, সে হাত পা চালাতে চাইছে কিন্তু তার ভেতরে তাকে বাধা দিচ্ছে। তাহলে রোধ যদি তার ভেতরে বেশি হয়ে যায়, বাধা যদি বেশি দেয়, তাহলে তার মানুষটার ক্ষমতা কমে যাবে, কার্য করার হার কমে যাবে। অর্থাৎ ক্ষমতা কম, রোধ বেশি, ক্ষমতা বেশি, রোধ কম। তাহলে প্রত্যেকটা যন্ত্র যেগুলো হাই ওয়াটেজের, যেমন গিজার, যেমন এসি, এগুলোর কিন্তু রোধ অনেকটাই কম। আর সেই যন্ত্রগুলো রোধ যেহেতু অনেকটা কম, সেজন্য সেগুলো আমরা বর্তনীতে যখন ইউজ করি, সমান্তরাল সমবায় যখন লাগাই, এখান থেকে ইলেকট্রিক দুটো পয়েন্ট থেকে যখন আমরা একটা গিজার চালাচ্ছি, তখন এটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, কারণ রোধের মান কম। 220 ভোল্ট লাইন আমাদের বাড়িতে, তার সঙ্গে রোধের মান অত্যন্ত কম। যদি রোধের মান যদি 50 ওহম হয়, তাহলে তার অ্যাম্পিয়ার কত হচ্ছে, এটা 4 অ্যাম্পিয়ারের থেকে বেশি হচ্ছে। সেক্ষেত্রে বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে আমরা কত পেলাম, 0.25 অ্যাম্পিয়ার। এটার রোধ তো আমি 50 ধরে করলাম, আমি এটা জানি না, এটা আইডিয়াতে করলাম। এখানে আমরা বের করতে পারবো, এটা যদি আমরা বের করি তাহলে আমরা অবশ্যই এটার মান পেয়ে যাব। এই যে একটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য কাটলো, তারপর 24 আর 24 গুণ করলে কত হবে, 596 ডিভাইডেড বাই 20, তার মানে 2 দিয়ে কাটলে এটা হয়তো কত হচ্ছে, 2, এখানে 1 এলো, 9 দুগুণে 18, 1 এলো, 8 দুগুণে 16 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 29.8 ওহম রোধ হচ্ছে। তাহলে এখন 50-এর বদলে যদি আমরা 29.8 বসাই, তাহলে 4 অ্যাম্পিয়ার আর এটা থাকবে না, অ্যাম্পিয়ারের মানটা এটা তার থেকে আরো বেশি হবে। এটা ভাগ করলে, ক্যালকুলেশন করলে আমরা যা পাবো সেটাই তখন হবে, এটা প্রায় 8 অ্যাম্পিয়ার মতন হতে পারে। তাহলে 8 অ্যাম্পিয়ার প্রবাহ যদি একটা গিজারের জন্য যায় এবং একটা এসির জন্য যদি 8 অ্যাম্পিয়ার প্রবাহ যায়, তাহলে দুটো মিলিয়েই তো 16 অ্যাম্পিয়ার হয়ে গেল। তখন আমাদের বাড়ির বর্তনীতে ফিউজ তার ব্যবহার করা হয় 16 অ্যাম্পিয়ার, তখন তার একটু বেশি হলে তো সেটা ফিউজ হতে পারে। সুতরাং একটা গিজারের পরিবর্তে আমরা এরকম অনেকগুলো বাতি ব্যবহার করতে পারবো।
আমরা বুঝতেই পারছি 1 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাতে গেলে এই ধরনের বাতি আমরা 4টে ইউজ করতে পারবো। তাহলে পুরোপুরি সেই ওয়াট বা ক্ষমতার মান দিয়েই কিন্তু আমরা হিসেব করতে পারছি। যাই হোক, এটা এতক্ষণ কনসেপ্টটা হলো। এবার যেটা আমাদের পড়ে মনে রাখতে হবে সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো একদম প্রশ্নটা সরাসরি এটা, যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে এটা লেখা থাকলে কি জানা যায়। আমরা এটাকে বইয়ে যেমন লেখা আছে আমরা সেটাই লিখব, কিন্তু আরো একটু ভালো করে লেখার জন্য, ফান্ডা দেখানোর জন্য আমরা 1 2 3 4 করে দেব। কি আছে? বাতিটিকে 200 ভোল্ট বিভব প্রভেদ, 220 ভোল্ট, এই যে 220 ভোল্ট এত ওয়াট, তাহলে 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে যোগ করলে বাতিটি প্রতি সেকেন্ডে 110 জুল তড়িৎ শক্তি খরচ করবে। প্রতি সেকেন্ডে তড়িৎ শক্তি এখানে যেহেতু আছে, তাহলে প্রতি সেকেন্ডে 110 জুল। কেউ কিন্তু এটা ভুল করে স্টুডেন্টরা অনেকেই লিখে দেয় প্রতি সেকেন্ডে 110 ওয়াট, কারণ এখানে ওয়াট আছে, 110 ওয়াট তড়িৎ শক্তি খরচ করবে। তা কিন্তু হবে না। যদি আমরা প্রতি সেকেন্ডে কথাটা ইউজ করি তাহলে আমাদেরকে এখানে কি বলতে হচ্ছে? এত জুল বলতে হচ্ছে, প্রতি সেকেন্ডে এত জুল, কারণ ওয়াট ইকুয়ালস টু জুল পার সেকেন্ড। কিন্তু যদি ওয়াট লিখতাম তাহলে আমরা বলতাম যোগ করলে বাতিটি 110 ওয়াট হারে তড়িৎ শক্তি খরচ করবে, মানে তখন সেকেন্ডে কথাটা আসবে না। এবং এই অবস্থায় বাতিটির ঔজ্জ্বল্য সর্বাধিক হবে। এটা আগে পরেও লেখা যায়, আমরা আগেও লিখতে পারতাম। এটা একটা বিষয় জানা গেল। আর কি? আর জানা যায় সর্বাধিক ঔজ্জ্বল্য অবস্থায় বাতিটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত যাবে। তাহলে আমরা পেলাম এটা আই ইকুয়ালস টু, এই যে এখানে করা নেই তাই এই যে এতক্ষণ তো আমরা জানলাম, এই যে করা আছে পাশে, আই ইকুয়ালস টু পি বাই ভি, কারণ পি ইকুয়ালস টু ভিআই, পি ইকুয়ালস টু ভিআই, তাহলে আই ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই ভি। তাহলে এটাই বসালাম। সুতরাং 1/2 অ্যাম্পিয়ার প্রবাহ সর্বাধিক যেতে পারে এই বাতিটার মধ্যে দিয়ে। এর বেশি গেলে বাতিটা নষ্ট হয়ে যাবে, কম গেলে এটা চলবে কিন্তু উজ্জ্বলতা কমে যাবে। আর কি? আর 2 নাম্বার গেল। 3 নাম্বার জানতে পারি, এই যে এটা, এগুলো নোট করে নেবে, বাতিটির ফিলামেন্টের রোধ জানতে পারি। এতক্ষণ যেটা বললাম, যেটা নির্দিষ্ট থাকে, একমাত্র রোধটাই কিন্তু নির্দিষ্ট থাকে। তাহলে আর ইকুয়ালস টু আমরা পাচ্ছি বি স্কোয়ার বাই পি, বি স্কোয়ার মানে 220 স্কোয়ার, তাহলে 220 ইন্টু 220 ডিভাইডেড বাই 110, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 440 ওহম। সুতরাং এই 3টে বিষয় জানা যায়। তাহলে এটা থেকে জানতে পারছি একটা কত শক্তি খরচ করবে এবং উজ্জ্বল হবে, আর একটা বাতিটির রোধ, আর একটা হলো প্রবাহ মাত্রা। এই 3টে বিষয় ভালো করে লিখতে হবে। এবার বাড়ির বৈদ্যুতিক বোর্ডে কোনো যন্ত্র ব্যবহার করা উচিত কিনা, তখন উচিত কিনা মানে সেই যে প্রবাহ মাত্রার মান কত হবে এটা হিসেব করতে হবে। আমরা যেমন যদি 5 অ্যাম্পিয়ারের ফিউজ যদি ইউজ করে থাকি, বা আমি বলেছি বাড়িতে সাধারণত 16 অ্যাম্পিয়ারের ফিউজ তার লাগানো থাকে। এবার কোনো একটা যন্ত্র বা গিজার আমরা চালাতে চাইছি 220 ভোল্ট 3300 ওয়াট, তাহলে সেক্ষেত্রে তার প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রা আমরা হিসেব করে দেখলাম, এই যে 3300 বাই এত, আই ইকুয়ালস টু পি বাই ভি, 15 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা হবে। এবং বাড়ির মিটার বক্সের কাছে যদি ফিউজটি 5 অ্যাম্পিয়ারের থাকে তাহলে সেটা পুড়ে যাবে, সুতরাং এটা চালানোর উপযুক্ত নয়। তাহলে সেটাকে পাল্টে আমাদের বেশি অ্যাম্পিয়ারের লাগাতে হবে। এইবার ভাস্বর ল্যাম্প, সিএফএল এবং এলইডি, এই বিষয়গুলো বলার কিছু তেমন নেই, এগুলো একটু পড়ে খালি মনে রাখতে হবে। ভাস্বর বাতি বলতে আমরা সেটাকে বুঝি যেগুলো ফিলামেন্ট বাল্ব। ভাস্বর ল্যাম্প এর মধ্যে দিয়ে কি হয়, তড়িৎ প্রবাহ হলে ভাস্বর ল্যাম্পের মধ্যে থাকা উচ্চরোধ বিশিষ্ট টাংস্টেন, এখানে টাংস্টেন লিখেছে তাই তোমরা কিন্তু উলফ্রেমাইটও বলতে পারো, টাংস্টেন বললেও হবে। ফিলামেন্টটি শ্বেততপ্ত হয় প্রায় এত ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডটা নেই, এত সেন্টিগ্রেড বা কেলভিন এর কাছাকাছি হয় এবং আলো বিকিরণ করে, যেটা আমরা এলইডির ক্ষেত্রে পেলাম 6500 পেলাম 23 ওয়াটের। এবার কি হচ্ছে এখানে, কিন্তু এক্ষেত্রে তড়িৎ শক্তির প্রায় দেখো 98% তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে নষ্ট হয়। কারণ আমরা দেখেছি যে এই বাতিগুলোকে, মানে এই ধরনের বাল্বগুলোকে, এই যে যেগুলো এর ভেতরে ফিলামেন্ট রয়েছে, এই বাল্বগুলোকে, এটাতে ছবিটা আঁকা নেই, এর ভেতরে ফিলামেন্ট বাল্ব থাকবে, এটা এরকম হওয়া উচিত ছিল। তাহলে এই ফিলামেন্ট বাল্বগুলোতে খুব গরম হয়ে যায়, এটা আমরা খেয়াল করে দেখেছি। অর্থাৎ এটা 98% তাপ শক্তি হয়, আলোটা অল্প হয়, সেজন্য এটা ততটা ভালো নয়, সেজন্য সেই তড়িৎ শক্তি সাশ্রয়কারী নয়। তাই বর্তমানে আমরা ব্যবহার করি সিএফএল, পুরো নাম অবশ্যই লাগবে, ভালো করে মনে রেখো, কম্প্যাক্ট ফ্লুওরেসেন্ট ল্যাম্প, সিএফএল। আর একটা এলইডি, এটাকে বলে লাইট এমিটিং ডায়োড। এটা হলো সিএফএল বাতি, আর এটা হলো এলইডি বাতি।
এগুলো সিএফএল। তাহলে এবার সিএফএল ল্যাম্পে কি থাকে আমাদের, এগুলো তো সবই পড়বো, মনে রাখতে একটু ভালো করে হবে। বাঁকানো কাঁচ নলের মধ্যে থাকে সামান্য পারদ বাষ্প, মানে এটার ভেতরে পারদ ঢুকানো থাকে, সেটা রেখে সিএফএল ল্যাম্প তৈরি করা হয়। এই ফিলামেন্টে, এই বাল্বে কোনো ফিলামেন্ট থাকে না, তাই এখানে ভাস্বর বাল্বের মতো তড়িৎ শক্তি অতটা নষ্ট হয় না। এক্ষেত্রে কি হয় দেখা গেছে, একটা 60 ওয়াটের ভাস্বর ল্যাম্প যে আলো দেয়, এ 13 থেকে 15 ওয়াট সে একই পরিমাণ আলো দেয়। সুতরাং আমাদের শক্তির খরচটা অনেক কমে গেল। অর্থাৎ এই বাল্বটা একই পরিমাণ আলো পেতে চাইলে এটা 1 সেকেন্ডে 60 জুল কাজ করছে, এই বাল্বটা কাজ করছে 13 থেকে 15 জুল, অর্থাৎ অনেকটাই কমে গেল। সুতরাং এটা ভাস্বর বাতির থেকে ভালো। ঠিক একইভাবে এলইডির কি থাকে, এই দাগ দেওয়া কথাগুলো একটু মনে তোমাদের রাখতে হবে। সেটা হলো গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম ফসফাইড, এই দুটো দিয়ে তৈরি এলইডি ল্যাম্পের ডায়োডের মধ্যে এগুলো হলো অর্ধপরিবাহী গ্যালিয়াম আর্সেনাইড। তোমরা যেমন সিলিকন, তারপরে জার্মেনিয়াম পড়েছো, সেগুলো এরকম গ্যালিয়াম, এগুলো অর্ধপরিবাহী। এই ধরনের অর্ধপরিবাহী ইউজ করে সেটা এলইডি বাল্ব তৈরি করা হয়। গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে তৈরি এলইডি ল্যাম্পের ডায়োডের মধ্যে তড়িৎ প্রবাহ হলে দৃশ্যমান আলো নির্গত হয়, সেখানে কনভার্ট করে সেটা আলো করে দেয়। এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে সেই 60 ওয়াটের মানে 13 থেকে 15 ওয়াটের সিএফএল ল্যাম্প যেটা যা আলো দেয়, এটা 6 থেকে 8 ওয়াট একই সমান আলো দেয়। তাহলে খরচ এখন কতটাই কমে গেল। অর্থাৎ কোথায় ভাস্বর বাতির 60 ওয়াট, সেক্ষেত্রে 60 ওয়াটের জায়গাতে হয়ে গেল 6 ওয়াট, মানে 10 অংশ হয়ে গেল, খরচটা 10 অংশ হয়ে গেল। এবার ভাস্বর বাতির থেকে তো সিএফএল এলইডি ভালোই, এখন সিএফএল থেকে এলইডি বেশি ভালো কেন, এটা তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে। একটু ভালো করে মনে রাখো, একটা কথা হলো ইম্পর্টেন্ট, সেটা হলো জীবনকাল, মানে কোনটা বেশি লাস্টিং করছে। এলইডি বাতিগুলি লাস্টিং করে প্রায় 50,000 ঘন্টা একবার তৈরি হলে, যেখানে সিএফএল বাতি 10,000 ঘন্টা। আর শক্তি রেটিং তো আমরা দেখতেই পেলাম যে শক্তি রেটিং ভালো হলো এলইডির, কারণ একটা 6 থেকে এত ওয়াট এলইডি ল্যাম্প 13 থেকে এত সিএফএল এর সমান আলো দেয়। জ্বলে ওঠার সময় বলা হয়েছে, মানে কত সময় আলো জ্বলে ওঠে, এটা দেখা গেছে এলইডির ক্ষেত্রে দ্রুত জ্বলে, খুব সুইচ অন করলে সঙ্গে সঙ্গে জ্বলে। এবার উষ্ণতা সুবেদিতা, এই কথাটা, এটা কি, সিএফএল -10 ডিগ্রি ফারেনহাইটের নিচে এবং 120 ডিগ্রি ফারেনহাইটের উপরে কাজ করে না। ফারেনহাইট স্কেল 210 ডিগ্রি ফারেনহাইটে জল ফোটে, তাহলে জল ফোটানোর প্রায় অর্ধেক তাপমাত্রা, অর্থাৎ প্রায় কত হচ্ছে, প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতাতে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলেই তখন সিএফএল আর কাজ করবে না, কিন্তু এলইডি কিন্তু কাজ করে। আবার -10 ডিগ্রি ফারেনহাইট এটার নিচে গেলেও কাজ করে না। 32 ডিগ্রি ফারেনহাইটে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে -10 ডিগ্রি বলা আছে। তাহলে এলইডি অনেকটাই করে, কিন্তু এই যে এলইডি পারে বলেছে। গ্রিন হাউস গ্যাস সৃষ্টি, এটা সিএফএল এবং এলইডি অপেক্ষা অধিক পরিমাণ গ্রিন হাউসে, নিজেরা একটু মনে রেখো, গ্রিন হাউস গ্যাস CO2 উৎপন্ন করে এটা। আর দূষণ, এটা খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, সেটা হলো সিএফএল এ পারদ জনিত দূষণ থাকে, কিন্তু এলইডিতে পারদ জনিত দূষণ থাকে না। এটা একটা ছোট প্রশ্ন হয় আলাদা করে। কেন? কারণ সিএফএল এ পারদজনিত দূষণ কেন থাকছে, কারণ ওর ভেতরে যে পারদ রয়েছে, তাই পারদজনিত দূষণ খানিকটা হয়েই যাচ্ছে, কিন্তু এলইডিতে এরকম কিছু থাকছে না। আজকে এই পর্যন্তই রইল।